হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে ইমিগ্রেশনে আবেদনকারীরা অপেক্ষা করছেন কিন্তু কোনো উত্তর আসছে না, তারা কি করবেন, আর কতদিন অপেক্ষা করতে হবে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। যে কাল থেকে বাস ভাড়া কার্যকর করা হবে। যারা বাসে চলছিলেন, নিউ ইয়র্ক সিটি বাসে, তাদের বাস ভাড়া কালকে থেকে দিতে হবে। এই বাস ভাড়া যারা দিতে পারবেন না বা কেউ যদি বাস ভাড়া না থাকে তাহলে তার কি করতে হবে, আর কেন তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন কলন ক্যান্সারে, এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে। আমাদের যে সাথে যারা অতিথি আছেন তাদের মধ্যে আমাদের সাথে আছেন ডক্টর এনামুল হক সবুর, যিনি সবুর মেডিকেলের প্রধান। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জনাব নাজমুল আহসান। আমাদের সাথে যুক্ত হবেন অ্যাটর্নি শেখ সেলিম। আমাদের সাথে যুক্ত হবেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান, যিনি নিউ ইয়র্ক সিটি বাস পরিচালনার সাথে দীর্ঘদিন সম্পৃক্ত। আমরা তাদের সাথে পরে কথা বলবো। আমরা শুরু করব আমাদের নিউজ আপডেট দিয়ে। নিউজ আপডেট দেবেন জনাব নাজমুল আহসান। No, why their video doesn't show up? ধন্যবাদ তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদের। আমি কিন্তু আজকে নিউ ইয়র্ক সিটিতে নাই, নিউ ইয়র্ক সিটির বাইরে লং আইল্যান্ড থেকে আমি আপনাদের সাথে যোগ দিলাম। এবং আজকের এখানকার অবস্থাটা খুবই চমৎকার। এবং আমি যেখানটায় বসে এই কথাটি বলছি, আমার পিছনে এখনো প্রচুর মানুষ, তারা এই সমুদ্র এই উপভোগ করছে। এখন প্রায় রাত 9টা বাজে, তারপর আমি দেখছি এখানে প্রচুর মানুষ। তবে প্রায় বেশিরভাগ মানুষেরই মুখে মাস্ক আছে। আমি একটু আগে মাস্ক ছিল আমার, আমি কথা বলার জন্য মাস্কটা খুলে রেখেছি। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মানুষ মাস্ক আছে এবং বেশ সতর্ক। বেশ আলো ঝলমলে এলাকাটা। এটা পোর্ট ওয়াশিংটন। আমি সেখান থেকে আপনাদের সাথে যোগ দিয়েছি, কথা বলছি। আজকের উল্লেখযোগ্য খবর হচ্ছে, যেটি আমাদের গভর্নর প্রতিদিনই টুইট করেন। আজকে জানেন যে রোববার ছুটির দিন ছিল এবং আজকে মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেনি, গভর্নর টুইট করেছেন। এবং আজকে এই অনেকদিন পর আমরা দেখলাম যে নিউ ইয়র্ক স্টেট, যে স্টেটে 20 মিলিয়ন লোকের বসবাস, সেখানে 1 লক্ষেরও বেশি টেস্ট হয়েছে গতকাল। শনিবার দিন ছিল, কিন্তু টেস্ট 100,000 ক্রস করেছে গতকাল। আর নিউ ইয়র্ক স্টেটে টেস্ট হয়েছে 1,22,100,022 টেস্ট হয়েছে এবং যার ভিতরে মাত্র 696 পজিটিভ পাওয়া গেছে কোভিড-19 এবং যেটির রেশি হচ্ছে 69%, অর্থাৎ গত 23 দিন ধরে লাগাতার 0.69%। এবং গত 23 দিন ধরে লাগাতার আমরা লক্ষ্য করছি যে নিউ ইয়র্ক স্টেটের টেস্টের পরিসংখ্যানটি আমরা কোভিড-19 পজিটিভের সংখ্যা 1%-এর নিচে, এবং সেটি খুবই আশাব্যঞ্জক এখনো নিউ ইয়র্কবাসীর জন্য। নিউ ইয়র্কে যারা আমরা বসবাস করি, যদিও আমেরিকার অনেক স্টেটে আমরা এখন জানতে পারছি, বিশেষ করে মিড ওয়েস্টে সংক্রমণ আবার ধীরে ধীরে গড়ে দৈনিক প্রায় 5% হারে বাড়তে শুরু করেছে বেশ কয়েকটি স্টেটে। কিন্তু নিউ ইয়র্কের অবস্থা এখনো অনেক অনেক ভালো অন্যান্য স্টেটগুলোর সাথে তুলনামূলক আলোচনা। আর গতকাল নিউ ইয়র্কের স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত 429 জন। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা গতকাল 8 জনকে হারিয়েছি কোভিড-19 নিউ ইয়র্ক স্টেটে। আরেকটি জিনিস হচ্ছে যে কথাটি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে গ্লোবালি সারা পৃথিবীতে $6 মিলিয়ন অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা। আর সেই আক্রান্তের 6 মিলিয়নের ভিতরে প্রায় 1/4 যুক্তরাষ্ট্রে, 6 মিলিয়নের কাছাকাছি। এবং আমরা জানেন, গতকাল আমি বলেছি যে নতুন একটি প্রজেকশনে দেখানো হয়েছে যে ডিসেম্বরের ভিতরেই যুক্তরাষ্ট্রে প্রাণহানি 2 লক্ষ অতিক্রম করবে। আমরা সেই ফিগারের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। 1,90,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছে কোভিড-19 সমগ্র যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত। যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন যে এই কোভিড-19 কারণে সংক্রমণ রোধ করার ক্ষেত্রে রেস্টুরেন্টগুলির আউটডোর সিটিং অনুমতি দেওয়া হলো, ইন্টারনাল এখনো দেওয়া হচ্ছে না। এবং এই বিষয়ে যথেষ্ট তদবির চলছে ইনফ্যাক্ট গভর্নর অফিসে, কিন্তু গভর্নর সে ব্যাপারে এখনো কোনো সুযোগ দিচ্ছেন না। এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে যে গভর্নর এখনো সন্দিহান যে যদি ইন্টারনাল ডাইনিং অ্যালাউ করা হয় তাহলে কোভিডের সংক্রমণ
তুলনামূলকভাবে দ্রুত বেড়ে যেতে পারে, সেই জন্য দেওয়া হচ্ছে না। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা জানি গত কয়েকদিন ধরে আমরা বলেছি নিউ ইয়র্ক সিটির যে যে কোনো, যদিও নিউ ইয়র্ক সিটি এখন বড় আকারের পার্ক ফ্যাসিলিটিস কিংবা খোলা হচ্ছে, কিন্তু বড় সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু আজকে আরেকটি তথ্য জানা গেছে, তাতে দেখা যাচ্ছে ছোট ছোট সমাবেশ থেকেও ক্লাস্টার সৃষ্টি হতে পারে এবং সেই ক্লাস্টার পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে সংক্রমণের ক্ষেত্রে। সেই ব্যাপারে ছোট ছোট সমাবেশের ব্যাপারেও এখন মোটামুটি সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা নিউ ইয়র্ক সিটিতে আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে, এবং আমরা কিছুদিন ধরেই একটা খবর আমরা সবসময় শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি, বলার চেষ্টাও করেছি যে তুলনামূলক ভাবে পুলিশ বাহিনীকে অনেকটা স্লো ডাউন করছেন বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন অনেক এলাকাতেই কল করা হলে সময় মতো পুলিশ আসছে না, আসলেও একটু দেরি করছে, এবং আসার পরেও তারা ঠিক আগে যতটা যে মনোভাবে তারা ক্রাইমকে মোকাবিলা করছেন এখন তারা করছেন না, দূরে দাঁড়িয়ে অনেক সময় দেখছেন। এই বিষয়টি তদন্ত করা যায় কিনা সিটি কাউন্সিলের একজন সদস্য আজকে সেটি প্রস্তাব করেছেন, যে যদি সত্যিকার অর্থে নিউ ইয়র্ক সিটিতে পুলিশের স্লো ডাউন হয়, তাহলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, এবং এই বিষয়ে যথাযথ তদন্ত হওয়া বোঝা উচিত বলে কাউন্সিলম্যান রিচি টরেস, ব্রঙ্কসের কাউন্সিলম্যান তিনি আজকে দাবি করেছেন। আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে আমরা সবাই মোটামুটি আশাবাদী হওয়ার চেষ্টা করছি, যদিও আমরা এখনো মনে করি যে ভ্যাকসিন আসলে এই যে আতঙ্ক বিরাজ করছে সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্র সহ এই কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে সেটি কমে আসবে। তবে একেবারে কোভিড-19 কখনো আমাদের ছেড়ে যাবে না, চলে যাবে না, এই কথাটি কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত কয়েক সপ্তাহ ধরে বলছেন, এবং তারা বিভিন্ন যুক্তি দেখিয়ে বলছেন যে এই কারণে, যে কারণে তারা মনে করছেন যে কোভিড-19 হয়তো আমাদের কখনো ছেড়ে যাবে না। কিন্তু যদি ভ্যাকসিন আবিষ্কৃত হয় তাহলে হয়তো আমাদের অনেকেরই আশঙ্কা দূর হবে কিছুটা হলেও, এবং সেই ভ্যাকসিনের চারটি ভ্যাকসিনের ট্রায়াল যুক্তরাষ্ট্রে প্রায় চূড়ান্ত পর্যায়ে, এবং আশা করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কোন একটি সময়ে সেগুলোর চূড়ান্ত ঘোষণা আসবে, এবং যখনই ভ্যাকসিন গুলো প্রস্তুত হবে তখনই সেগুলি সহজলভ্য করার জন্য ফেডারেল গভর্নমেন্ট অনেক কার্যকর ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। তারা ইতিমধ্যেই অগ্রিম পরিশোধ করে রেখেছেন ভ্যাকসিনের মূল্য, এবং তবে আজকে এফডিএ বলার চেষ্টা করেছে যে তারা কোনোভাবেই দ্রুত গতিতে তারা অনুমোদন দেওয়ার চেষ্টা করছেন না, কিংবা কোনো ভ্যাকসিনকে তাড়াহুড়া করে বের করাও তারা চাপ দিচ্ছেন না। কারণ আপনাদের মনে রাখতে হবে যে কোনো ভ্যাকসিন খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এবং 4টি ট্রায়ালের মাধ্যমে ভ্যাকসিনটি চূড়ান্ত অবস্থা নির্ধারিত হয়। আর 4টি ভ্যাকসিনই যুক্তরাষ্ট্রে যেগুলো প্রস্তুত হচ্ছে তার 4টি এখন চূড়ান্ত ট্রায়ালে আছে, এবং আশা করা যাচ্ছে ডিসেম্বরের ভিতরে আমরা হয়তো বা এর একটি ঘোষণা, পজিটিভ ঘোষণা শুনতে পারবো। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলার চেষ্টা করছেন যে নভেম্বরের নির্বাচনের আগে হয়তো তিনি এই ঘোষণাটি দিতে চান, হয়তো তিনি ভাবছেন যে এটি তার নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারে। একই ব্যাপার যেটি বলার চেষ্টা করছি যে আমরা সবাই বলেছি যে বয়স 65 হলেই, 65 পার হলেই এই কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, যারা আক্রান্ত হচ্ছেন তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিন্তু জাপানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক লোকের বসবাস, সেখানে কিন্তু একটু ব্যতিক্রমী ফলাফল দেখা গেছে, এবং সেটি হচ্ছে যে সেখানকার বয়স্করা ঠিক সেইভাবে এখনো ওইভাবে আক্রান্ত হননি, এবং যারাও আক্রান্ত হয়েছেন সেখানে মৃত্যুর হার তুলনামূলকভাবে অন্যান্য সব দেশের বয়স্কদের তুলনায় কম। আজকে আরেকটি দুর্ভাগ্যজনক খবর হচ্ছে, আপনারা জানেন পোর্টল্যান্ডে এখন খুবই উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে পুলিশের সাথে স্থানীয় জনগণের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সেখানে আজকে একজন গুলিতে প্রাণ হারিয়েছেন। সেই গুলিটা করা হয়েছে তখন ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর মার্চ তারা করছিলেন, এবং সেখানে ট্রাম্প সাপোর্টারদের মুখোমুখি অবস্থানের সময় গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, এবং তিনি বলেছেন যে এইভাবে যদি সন্ত্রাসবাদীরা, যারা অ্যানার্কিস্ট, যারা বিভিন্ন অজুহাতে সংঘর্ষ তৈরি করার চেষ্টা করছে, সেটি আমেরিকার শান্তি শৃঙ্খলা
রক্ষায় খুবই ভূমিকা রাখছে, এবং সেটি তার জন্য প্রয়োজন হলে সেখানে ফেডারেল বাহিনী মোতায়েন করা হতে পারে বলে প্রেসিডেন্ট আজকে বলেছেন। আর একটু আগে যে কথাটা বলার চেষ্টা করছি, যেটা তাহের একটু আগে বলেছেন আপনাদের, আর সেটি হচ্ছে যে আগামীকাল থেকে নিউ ইয়র্ক শহরে বাসে চড়তে হলে আপনাকে ভাড়া দিতে হবে, যেটি গত মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ ছিল। বাস ভাড়া দেওয়া ছাড়াই আপনারা বাসে চলাচল করতে পারতেন, সেটি কাল থেকে আর থাকছে না। সবাইকে ভাড়া দিয়ে কালকে থেকে বাসে উঠতে হবে। এবং এতদিন আমরা পেছনের দরজা দিয়ে বাসে উঠতাম, কিন্তু আগামীকাল থেকে বাসের সামনের দরজা দিয়ে বাসে ওঠার ব্যবস্থা করা হচ্ছে। আজকে আরেকটি কংগ্রেসের একজন সদস্য, ভেটারেন সদস্য, তিনি রিপাবলিকান, তিনি একটি বিল আনার চেষ্টা করেছেন আজকে কংগ্রেসে। সেই বিলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা এই লুটতরাজ রায়োটিং এর অংশ নেবে তাদেরকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব, এই এই ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটি, সেটি প্রস্তাবটি সেখানে রাখা হয়েছে কংগ্রেস। তবে এই প্রস্তাবের প্রস্তাবটি পাশ করা হলে, এবং শুধু কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাশ হলে হবে না, সে সিনেটও পাশ হতে হবে, আইন হিসাবে কার্যকর হতে হলে। তবে তিনি এই ধরনের একটি প্রস্তাব তুলেছেন। তিনি একজন যুদ্ধ ফেরত কংগ্রেসম্যান। আরেকটা জিনিস হচ্ছে, যেটা শেষ করার আগে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে নিউ ইয়র্ক স্টেটের যে $300 যে প্রেসিডেন্ট ট্রাম্পের লো ওয়েজ বেতন হিসাবে চিহ্নিত ছিল, বলা হয়েছিল সেটি হয়তো আগামীকাল থেকে কিংবা আগামীকাল থেকে পরবর্তী কয়েকদিনের ভিতরে হয়তো সবার অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এখন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার তারা জানিয়েছে যে তারা সেটি প্রসেস করছে। ইতিমধ্যে অনুমোদন দিয়েছে এবং তারা সেটি হাতে পেয়েছে। তবে সেটি কবে তারা যখন সিস্টেমে আপডেট করবে তখনই সবাই সেটি পাওয়া শুরু করবে। আর গতকালই আমরা বলেছি, যে আজকে আবারও বলছি, যে প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প $1.3 ট্রিলিয়ন পর্যন্ত পরবর্তী স্টিমুলাস বিল স্বাক্ষরে রাজি আছেন। কিন্তু সেটি ন্যান্সি পেলোসির নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি যেটি হিরোজ অ্যাক্ট বলে, যেটিকে 2.2 ট্রিলিয়ন রাখতে চাচ্ছে। অতএব সেটি এখন এই হচ্ছে ডিফারেন্স। তবে আশা করা যায় যে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যখন কংগ্রেসের অধিবেশন শুরু হবে, তখন হয়তো এই বিষয়ে একটি সমঝোতা আশা করা যায়। এবং সেই সমঝোতার একটি হচ্ছে আরেকবার $1,200 একটি স্টিমুলাস চেক, এবং $600 না হলেও অন্তত $300 যেটি রিপাবলিকানদের প্রস্তাব, কন্টিনিউ করা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট হিসাবে, তার একটা সম্ভাবনা আমাদের রয়ে গেছে। মোটামুটি এই হচ্ছে আপাতত খবর। যদি পরবর্তীতে সুযোগ থাকে আমি হয়তো আবার আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাজবুল হাসান, থ্যাংক ইউ সো মাচ জনাব নাজবুল হাসান। জনাব নাজবুল হাসান, কয়েকজন প্রশ্ন করেছেন যে নিউ ইয়র্ক সিটি পুলিশের যে ভূমিকা, এই যে আপনি যেটা বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিউ ইয়র্ক সিটি পুলিশের ভূমিকাকে অনেকেই রহস্যজনক বলে মন্তব্য করেছেন। এই বিষয়ে আপনি কি মনে করেন? আমি লক্ষ্য করছি রহস্যজনক, আমরা কয়েকদিন ধরে এটা লক্ষ্য করছি। আমরা আগেও একবার বলেছি, উদাহরণ দিয়ে বলেছি, যে ব্রঙ্কসের একটি ঘটনা যেখানে মারামারি হচ্ছিল, পুলিশ ডাকার পর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এবং নিউ ইয়র্ক পোস্ট সেই পুলিশের দণ্ডায়মান অবস্থায় এবং লোকজন সংঘর্ষে লিপ্ত সেই ছবিও তারা প্রকাশ করেছিল। এরপর থেকে মেয়রকে যতবারই স্পষ্ট করা হয়েছে এই বিষয়ে যে পুলিশের স্লো ডাউন করছে, মেয়র বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে তাদের অন্য জায়গায় প্রায়োরিটি আছে, কিন্তু মেয়র কখনো ব্যাখ্যা করেননি কোন প্রায়োরিটি সেটা, যে তারা অন্য জায়গায় প্রায়োরিটি আছে। প্যান্ডেমিকের কারণে তাদের পক্ষে সবসময় সমানভাবে রেসপন্ড করা সম্ভব হচ্ছে না। তবে ওভারঅল নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, এবং দিনে দিনে এটি অবস্থা খারাপ হচ্ছে। এখন আরেকটি দুর্ভাগ্যজনক খবর হচ্ছে, যে আপনারা লক্ষ্য করেছেন কিনা, গতকাল আমরা বলেছি যে জুমার নামাজের সময় একজন অশ্বেতাঙ্গ মানুষ সেখানে নামাজিদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, গাড়ি চালিয়ে নেওয়ার চেষ্টা করছে মসজিদে, এবং এই পরে যখন পুলিশ তাকে ধরলো এসব, পরবর্তীতে তাকে ছেড়েও দিয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। যাই হোক, এই বিষয়গুলো মোটামুটি খুব আতঙ্কিত করে তুলেছে, আমি যদি বলতে চাই সঠিক অর্থে, যদিও অনেকে মুখ খুলে এটি বলতে চাচ্ছেন না, কিন্তু পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে দিনে দিনে। এবং এই বিষয়টার দিকে টার্গেট করে ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন যে এমনও তো হতে পারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে তিনি নিউ ইয়র্ক স্টেটেও বিজয়ী হতে পারেন। এবং সেটি কিন্তু, যদিও এখন অনেকে মনে করছেন সেটি সম্ভাবনা একেবারে নেই, কিন্তু যে কোনো সময় জনগণের মনে মনে ক্ষোভ যদি সেটা ভোট কেন্দ্রে গিয়ে প্রতিফলন দেখা যায়, তাহলেও অবাক হবার কিছু থাকবে না।
এবং মেয়র বারবারই একটা কথা বলার চেষ্টা করছেন যে পুলিশ বাহিনী স্লো নয়, পুলিশ বাহিনী অনেক কাজে ব্যস্ত, তাদের অনেক প্রায়োরিটিজ আছে এবং সেই জন্য তাদের রেসপন্ড করতে দেরি হয়। কিন্তু আমরা যেটা দেখছি যে সেখানে অনেক সময় ঘটনা ঘটে যাচ্ছে, অনেক সময় পুলিশ ডাকা হচ্ছে, 911 কল করা হচ্ছে, কিন্তু সেইভাবে রেসপন্ড পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন যে পুলিশ ডিপার্টমেন্টের যে ভূমিকা, এই ভূমিকার কারণে আপনি দেখেছেন যে গতকালকে নিউ ইয়র্ক সিটি সাবওয়ের মধ্যে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ। এবং এটা এবং হ্যাঁ এবং বলুন। আরেকটা ব্যাপার তাই সেটি হচ্ছে যে আপনারা জানেন, আমরা অনেকেই জানি যে যেটা আমাদের শেখ সেলিম ভাইকে দেখতে পাচ্ছি অ্যাটর্নি, নিউ ইয়র্কের যে বেইল ল, জামিন ল যে চেঞ্জ করা হয়েছে, জামিনকে অনেক সহজ করে দেওয়া হয়েছে, জামিন পাওয়াকে। এবং এর ফলে অপরাধীরা যখন বিনা জামিনে কিংবা জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অপরাধ কর্ম থেকে বিরত হচ্ছেন না। অতএব এটা অপরাধ দমনে সাহায্যও করছে না, ভূমিকাও রাখছে না এই দ্রুত জামিন পাইয়ে দেওয়ার ব্যাপারটি। এবং এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত খুবই মেনটেন করার জন্য খুবই একটি প্রতিবন্ধক সিচুয়েশন। আমরা আসলে বলতে পারছি না, কারণ আমি তো দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের বাসিন্দা। মেয়র ডিঙ্কিন্সের সময় এমন একটি অবস্থা কথা আমার মনে পড়ে, যেখানে মানুষ সন্ধ্যার পরে রাস্তাঘাটে হাঁটতে ভয় পেত, সাবওয়েতে চড়তে ভয় পেত। কিন্তু সেই ধরনের একটি অবস্থা আমরা ধীরে ধীরে নিউ ইয়র্কে ফিরে আসছে এমন অনুভূতি হচ্ছে অনেকের কাছে। আপনি আপনার হোয়াট ইজ ইউর সাজেশন, আপনি যারা আমাদের কমিউনিটির যারা যেমন এখন সন্ধ্যার রাত 10টার পরে যে নিউ ইয়র্ক সিটিকে বলা হতো যে দিস সিটি নেভার স্লিপ, মনে হয় যখন মৃতপুরীর মতো হয়ে যায়। এটা একটা কথা যেটা মেয়র বলেন, কমিউনিটি পুলিশিং, কমিটির মানুষদেরকে ইনভলভ করতে হবে। কিন্তু এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে যারা অপরাধের সাথে জড়িত, অপরাধ প্রক্রিয়ার সাথে জড়িত, তারা যদি বেশিরভাগ মানুষই যদি সমাজে চলাফেরার সুযোগ পায়, অবাধের সুযোগ পায়, সেখানে কমিটির মুরব্বীদের কি করার আছে আমি কি ঠিক বুঝতে পারছি না। মেয়র আরেকটি ব্যাপারকে উল্লেখ করেছেন যে খুব বেশি মাত্রার আনএমপ্লয়মেন্টের কারণেও অনেকে এই অপরাধ কর্মে লিপ্ত হচ্ছে, সেটাও মেয়র বলার চেষ্টা করেছেন। প্যান্ডেমিক কারণে অনেক আনএমপ্লয়েড হয়ে গেছেন, সেই ব্যাপারটা কিন্তু মোটামুটি এটি যে একটা ব্যাপক সামাজিক সমস্যা এবং সেটি আমাদের কাছে মোটামুটি বোধগম্য। এখন এটা আর চিন্তার বাইরে নাই। আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বলা মুশকিল এটা। তবে আমাদের সবাইকে, আমি যেটা বলবো, আমাদের কমিটির সবাইকে সতর্কভাবে থাকার জন্য, সবসময় সামনে ডানে বামে লক্ষ্য রাখার জন্য, এবং যে কোনো সময় যে কোনো জিনিস নিউ ইয়র্কে ঘটে যেতে পারে। এটা এখন আর সেই 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 যে এনভায়রনমেন্ট অফ পিস কিংবা এনভায়রনমেন্ট অফ সেফটি, সেটি ধীরে ধীরে আমাদের থেকে চলে যাচ্ছে। আপনার সাজেশন কি হবে আমাদের কমিউনিটির যারা রাতে বিরাতে ঘুরেন, ছেলে মেয়ে পুরুষ যারা রাস্তাঘাটে ঘুরেন? আমার এই মুহূর্তে আসলে আমরা ঠিক সাজেশনটা কি দিব বুঝতে পারছি না তাহের। তবে আমি যেটা মনে করি যে আমাদের কমিউনিটিতে সবাই মিলে একটা চেষ্টা করা উচিত যে যেখানে আমাদের কমিউনিটির লোকজন বেশি, সে এলাকা আমরা নিজেরা পুলিশিং করতে পারি কিনা, সবাইকে সতর্ক রাখতে পারি কিনা, সতর্ক থাকতে চেষ্টা করতে পারি কিনা, কমিউনিটি লিডাররা সিটি প্রশাসনের সাথে ডায়ালগ শুরু করতে পারে কিনা, কিংবা আমাদের তারা সিটি প্রশাসনের, যেহেতু পুলিশ বিভাগটি একটি সাইন্টিফিক রিসোর্সও আছে পুলিশের, আমরা যতটুকু জানি, সেখান থেকেও আমরা হেল্প পাঠাতে পারি কিনা, এগুলো আমাদের চেষ্টা করা উচিত। তবে এটা ঠিক যে এই মুহূর্তে নিউ ইয়র্কের পরিস্থিতি যেভাবে দাঁড়াচ্ছে, তাতে সন্ধ্যার পরে অনেক সময় দিন দুপুরেও তো সমস্যা হচ্ছে, সন্ধ্যা কেন বলবো। তো আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত, বাড়ি ঘরের দিকে লক্ষ্য রাখা উচিত। কোনো অবস্থাতে গাড়ি চালু রেখে কেউ বাইরে যাবেন না, এমনকি পার্কিং মিটারে ফি দিতেও যাবেন না। অনেকে ঘোরাফেরা করতেছেন, গাড়ি চালু দেখলে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, তার কারণ তিনি জানেন যিনি যাচ্ছেন গাড়ি নিয়ে যে তাকে খুব বেশি শাস্তি পেতে হবে না এই জন্য। তো এই বিষয়গুলো মানুষের ভিতরে মনে রাখতে হবে। আমার মনে হয় যতটুকু আমরা এটা স্মরণে রাখতে পারবো, ব্যাখ্যাল হলে হবে না, সবসময় নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আর শেষ যে ব্যাপারটা জানতে চাই যে আপনি জানেন যে বাড়ি ভাড়ার বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, বাট হোয়াট ইজ দ্য লেটেস্ট, এখন কি অবস্থা? বাড়িওয়ালা অনেকেই কমপ্লেন করছেন যে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না তাদেরকে। সো এই বিষয়টি আসলে তাহের, এই বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার বিষয়টি খুব দ্রুত চলে আসছে আমাদের ভিতরে। তবে যে আমি মনে হয় সেলিম ভাই একটু আলোচনা করতে পারবেন, কিন্তু রিলিফ বিল বলে যে বিলটি ছিল, আমার তো মনে হয় না আমাদের কমিউনিটিতে 1% মানুষও সেটাতে কোনো সাহায্য পেয়েছেন। এবং এখন আরেকটি ব্যাপার চরম আকার ধারণ করছে, সেটা হচ্ছে যারা যে সমস্ত বাড়ি ভাড়া পাচ্ছেন না, যে সমস্ত ল্যান্ডলর্ডরা, তাদের বাড়িগুলোতে তারা সার্ভিসও বন্ধ করে দিতে চাচ্ছেন, কারণ তাদের পক্ষে এটা কন্টিনিউ করা হচ্ছে না। অনেকের পক্ষে বাড়ি ভাড়ার আয় থেকে সে সার্ভিস গুলো তারা দিতেন, সেটাও তারা দিতে পারছেন না, তারাও বড় অসহায় আছে।
অসহায় অবস্থা আছে। ল্যান্ডলর্ড হওয়ার অর্থ এই নয় যে সবাই বিত্তশালী। অনেকে ল্যান্ডলর্ডের হওয়ার কারণে তারা সেখান থেকে পয়সা সামান্য বাঁচিয়ে বাড়ির মর্টগেজ পে করেন, নিজের আয়ের ব্যবস্থা করেন, সেটিও তাদের বন্ধ হয়ে গেছে। এবং এই বিষয়টা আমার মনে হয় আমাদের কমিউনিটিতে, তাহের, আমি যেটা মনে করি যে আমাদের সকলেরই এই বিষয়টাতে চিন্তা ভাবনা করা উচিত। টেনান্ট যাদের সামর্থ্য আছে তারা কেন বাড়ি ভাড়া দিচ্ছেন না? এতগুলো আনএমপ্লয়মেন্ট চেক পাওয়ার পরও, এতগুলো স্টিমুলাস পাওয়ার পরও তারা বাড়ি ভাড়া, যদি সত্যিকার ভাবে কেউ সমস্যায় থাকেন তাকে সামরিকভাবে সমাধান সাহায্য করা যেতে পারে, কিন্তু বাড়ি ভাড়া না দেওয়ার যে কালচারটি, এটির বিরুদ্ধে আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া উচিত। যাদের অর্থ আছে, বিত্ত আছে, তারা কেন বাড়ি ভাড়া দিবেন? থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি জনাব অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে শেখ সেলিম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। শেখ সেলিম, আপনার সাউন্ড আনমিউট করা যাবে একটু প্লিজ? শেখ সেলিম করে দিয়েছেন আমার। জি, থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে শত শত হাজার হাজার মানুষ ইমিগ্রেশন অ্যাপ্লাই করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কোনো ইমিগ্রেশনের কোনো প্রসেস হবে না। সো এখন এই মুহূর্তে যারা ইমিগ্রেশনে আবেদন করেছেন, বসে আছেন, মাসের পর মাস অপেক্ষা করছেন, তাদের ফিউচার কি? হোয়াট ইজ দেয়ার ফিউচার? যাদের ধরেন কতগুলি ব্যাপারে স্থগিত করা হয়েছে, যে যারা নতুন ভিসা নিয়ে আসবে কোনো রকম ভিসা দেওয়া হবে না। ইমিগ্রান্ট ভিসাও সাসপেন্ডেড করা হয়েছে ডিসেম্বর 31 পর্যন্ত। কিন্তু কেউ যদি কারোর আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করে থাকে, সে সমস্ত প্রসেস চলছে, বাট আলটিমেট ভিসা ইস্যুয়েন্সটা সাসপেন্ডেড আছে। আর যারা ভিতরে অ্যাডজাস্টমেন্ট বা অন্যান্য ইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেগুলো প্রসেস হচ্ছে, কিন্তু অত্যন্ত ধীর গতিতে, স্লো গতিতে প্রসেস হচ্ছে। প্যান্ডেমিকের কারণে, শর্ট স্টাফের কারণে এবং অ্যাডমিনিস্ট্রেশনের শিথিল দৃষ্টিভঙ্গির কারণে, যে তারা যত অ্যান্টাই হস্টাইল ইমিগ্রেশন পলিসির জন্য এটা হচ্ছে, কিন্তু একটু স্লোলি হচ্ছে। তো সেইটা ভবিষ্যৎ আইন যখন আছে তখন ভবিষ্যৎ আছে, কিন্তু টাইমিং এর ব্যাপারটা যেহেতু এই অ্যাডমিনিস্ট্রেশনের হাতে, তো টাইমিং এর ব্যাপারটা আপনাদের ধৈর্য ধরতে হবে এবং এটা সময় লাগবে আমার তো মনে হয়। আর বেশ কয়েক মাস প্যান্ডেমিকের কারণে, সমস্ত অফিস আদালত বন্ধ থাকার কারণে আরেকটা ব্যাকলগ সৃষ্টি হয়েছে। সেই ব্যাকলগের কারণে সবকিছু ডিলে হওয়া স্বাভাবিকভাবেই ডিলে হবে। আরো অ্যাডমিনিস্ট্রেশনের ইমিগ্রেশন পলিসির দৃষ্টিভঙ্গি হলো এইটাকে একটু যত ধীর গতিতে দেওয়া যায়, তো সেক্ষেত্রে এই ধীর গতিতে আরো বেড়ে যাবে। তো ভবিষ্যৎ খারাপ না, ভবিষ্যৎ ঠিক আছে, কিন্তু টাইমিংটার ব্যাপারটা অনেকটা স্লো হবে বলে এখন বর্তমানে দেখা যাচ্ছে। তার কারণ ইউএসসিআইএস কোনো ইন্টারভিউ স্কেজুয়ালিং করছে না, স্কেজুয়াল করবেন, ইন্টারভিউ হচ্ছে না। ইমিগ্রেশন কোর্টগুলা হিয়ারিং থাকলেও সেটা কোনো হিয়ারিং হচ্ছে না, এটা 2-1 দিন আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। তো কোনো কিছুই প্রসেস হচ্ছে না, একটা স্থবির অবস্থায় চলছে অন্যান্য জিনিসের মধ্যে। সোসাইটি, চাকরি বাকরি, অন্যথায় যেমন একটা শিথিলতা বা স্থবিরতা আসছে, ইমিগ্রেশন ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু না, সেইটাই আসছে আর কি, সেই অবস্থায় চলছে। আপনি কি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবার পুনর্নির্বাচিত হন, তাহলে ইমিগ্রেশন কি হতে পারে আপনার মনে হয়? প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলে এই অবস্থা থেকে যে বেটার হবে বলে আমি মনে করি না। তার কারণ তার নির্বাচনী এজেন্ডা এবং তার ভোটার ব্যাংক, তারা যার সমর্থক, তারাই অ্যান্টাই ইমিগ্রেশন পলিসিতে বিশ্বাস করে এবং ট্রাম্প সেই বাজনা বাজাই অনেক ভোট ক্যারি করছে, সেইভাবেই ক্ষমতা আসছে। তো নেসেসারিলি সে যেটা বলবে, ভিতর দিয়ে না চাইলেও অনেক সময় পাবলিকলি যে কমিটমেন্ট করে মানুষ, সেই কমিটমেন্ট থেকে সরে আসা সম্ভব হয় না। তো আমার মনে হয় না যে ট্রাম্প পুনর্নির্বাচিত হইলে ইমিগ্রেশনের অবস্থা ভালো হবে। আমার মনে হয় যে গত 4 বছর যে অবস্থায় চলছে, এই অবস্থায় কন্টিনিউ করবে। কুড বি ওয়ার্স, তার কারণ কতগুলো ইমিগ্রেশন, যেমন অ্যাসাইলাম প্রসেসিং, বর্ডার দিয়ে যারা ঢোকে বা অ্যাসাইলাম সিক করে, সেক্ষেত্রে একটা ব্যাপক ইমিগ্রেশন ন্যাশনালিটি আইনের 208 ধারার আন্ডারে যে ফেডারেল কোড অফ রেগুলেশন প্রচার করা হয়, তার টেম্পোরারি রেগুলেশনটা অনেক চেঞ্জ আনা হচ্ছে।
এই অ্যাসাইলাম স্ক্রিনিং, অ্যাসাইলাম প্রসেসিং, ওয়ার্ক পারমিশন প্রসেসিং এর জন্য সেটা ফাইনাল কনসিডারেশনের জন্য আছে। তার মানে একটা বিরাট চেঞ্জ কার্যকারীভাবে ট্রাম্প যদি নির্বাচিত হওয়ার পরপরই, সেক্ষেত্রে যেমন উদাহরণ 6 মাস আজকাল ওয়ার্ক পারমিশন পাওয়া যায়, এইটাই 1 বছর করা হয়েছে। তো বিভিন্ন টাইপের প্রসিডিউরাল চেঞ্জ আনা হচ্ছে সেখানে। তো আমি আশাব্যঞ্জক কিছু দেখছি না যদি ট্রাম্প পুরো নির্বাচিত হয়। আর দিস পারসন ইন্ডিভিজুয়ালি ভেরি অ্যান্টি ইমিগ্রান্ট এবং হস্টাইল পলিসি, সে আসার পরই ইমিগ্রেশনের ক্ষেত্রে হস্টাইল পলিসি নিয়ে সে এগোইছে এবং অনেক চেঞ্জও আনার চেষ্টা করছে। আপনারা জানেন বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ অর্ডার চালু করেছে, যেটা কোর্ট বন্ধ করে রাখছে, কিছু বন্ধ করেছে, কিছু বাতিল করেছে, কিছু আংশিকভাবে কোর্ট ছাড় দিয়েছে। সো সেক্ষেত্রে তার একটা ক্ষোভও আছে যে আমি যেটা করতে চাচ্ছি সেটা কোর্ট জাজ সাহেবরা করতে দিচ্ছে না। তো আমার মনে হয় না তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে সে একটা উদার অ্যাটিটিউড মেনটেন করবে বা দৃষ্টিভঙ্গি মেনটেন করে ইমিগ্রেশনে পরে, আমার সেটা মনে হয়। থ্যাংক ইউ শেখ সেলিম। আমরা আপনার কাছে আবার আসবো যে ইমিগ্রেশনে অনেকগুলো চেঞ্জ আসছে, এই চেঞ্জের ব্যাপারে একটু আলাপ করবো আমরা এর মধ্যে ডক্টর এনামুল হক সবুর আপনার কাছে যাচ্ছি। ডক্টর এনামুল হক সবুর, আশা করি ভালো আছেন। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। আপনি দেখেছেন একটি খবর যেটা আমাদের কমিউনিটির জন্য আমি মনে করি উদ্বেগের বিষয়, যে আগে মনে করা হতো বয়স্করাই বেশি ক্যান্সারে আক্রান্ত হন, অপেক্ষাকৃত বয়স্করা, কিন্তু ইদানিং একটা স্ট্যাটিস্টিক বেরিয়েছে, সিএনএন কালকে একটি রিপোর্ট করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে রেকটাল এবং কোলন ক্যান্সার প্রবণতা বেশি। এর কারণ কি আপনার, এবং এটা কি ক্যান্সারটা, কি ধরনের ক্যান্সার এটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ তাহের ভাই। ক্যান্সার জেনারেলি ক্যান্সারটা হচ্ছে কি সেটা আমরা ডিসকাস করি ফার্স্ট। ক্যান্সার হচ্ছে মনে করেন আমাদের যে হাত বা পা বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো হচ্ছে অনেকগুলা কোষের সমন্বয়ে গঠিত। ফর এক্সাম্পল মনে করেন আমাদের হাতের যে স্কিনটা আছে, এই স্কিনটা এখানে যখন স্কিনের কিছু সেল যখন আউট অফ ক্যারেক্টার ভাবে বাড়তে থাকে, তখন এটা কি হয়, এটা টিউমারে পরিণত হয় এবং সেটা আস্তে আস্তে যখন আমরা ট্রিটমেন্ট না করি সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এটা অনেক সময় হয় কি, এটা আমাদের সমস্ত জায়গাটাকে নষ্ট করে দেয় এবং অনেক সময় এই টিউমারটা কিছু অংশ ছুটে আমাদের বিভিন্ন জায়গায় এটা ছড়াই পড়ে, তখন সেটাকে বলে ক্যান্সার মেটাস্টেসিস। তো ক্যান্সারটা হচ্ছে সেরকম এই কোলন ক্যান্সার যেটা আমরা নিয়ে আজকে আলোচনা করতেছি, কোলন এবং রেকটাল ক্যান্সার, সাধারণত বলে কোলোরেক্টাল ক্যান্সার। এই ক্যান্সারটা আমাদের জেনারেলি ওই সেলগুলা একটা বিশেষ জায়গায় এখানে উইথাউট এনি কন্ট্রোল এগুলো বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন এটা কন্ট্রোল হারিয়ে ফেলে তখন সেটা বিভিন্ন জায়গায় ছড়াইয়ে পড়ে বা ওই জায়গাটাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সারটা আগে আপনি যেটা বলেছেন, আগে মনে করতাম আমরা এলডারলি পেশেন্টরা সাধারণত লোকদের হয়ে থাকে, কিন্তু এখন এই যে রিসেন্টলি অ্যাক্টর মিস্টার বসম্যান, আই থিঙ্ক রাইট, ও মারা গেছে কোলন ক্যান্সার করে। এরপরে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করতেছি। তো এখন দেখা যাচ্ছে ইয়ংদের মধ্যে জিনিসটা ছড়াই পড়তেছে এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে এখন দিন দিন বয়স্কদের মধ্যে ডায়াগনোসিসটা কমে যাচ্ছে, ইয়ংদের মধ্যে যে ডায়াগনোসিস বাড়তেছে, মানে ইয়ংদের মধ্যে বেশি ধরা পড়তেছে। তার কারণটা কি? ডেফিনেট কারণ কিন্তু এখনো আমরা জানি না, কিন্তু যেটা ধারণা করা হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা যে অলস হয়ে বসে থাকি, এক্সারসাইজ করি না, ব্যায়াম করি না, আমরা ওবিসিটি হয়ে যাচ্ছে। ওবিসিটি কুড বি ওয়ান অফ দ্য রিজন। তারপরে আমাদের লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল কুড বি অ্যানাদার রিজন। তারপর আমাদের খাবার দাবারও এর মধ্যে একটা রিজন হতে পারে। খাবার দাবার মানে আমরা যদি মনে করেন, এটা জেনারেলি সবার জন্য, ইয়ং এবং ওল্ড সবার জন্যই, খাবার দাবার বলতে আমরা যদি ফাইবার জাতীয় খাবার কম খাই তাহলে সেটা কুড লিড টু কোলন ক্যান্সার অর রেকটাল ক্যান্সার। তারপরে মনে করেন আমরা যদি প্রসেস মিট, আমরা তো অনেক স্যান্ডউইচ খেতে থাকি, যেগুলো প্রসেস মিটগুলো আমরা যারা ইউজ করি, প্রসেস মিটের মধ্যেও আপনার ক্যান্সার, কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে মনে করেন ফ্রুটের মধ্যে আবার বিভিন্ন ধরনের ফ্রুট আছে, যেমন যেগুলো নন স্টার্চি ফ্রুট, যেগুলো সেগুলো হচ্ছে কোলন ক্যান্সার না হওয়ার জন্য হেল্প করবে, আর স্টার্চি ফ্রুটগুলো কোলন ক্যান্সার হওয়ার জন্য হেল্প করবে। স্টার্চি ফ্রুট বলতে কি, ভেজিটেবল বলতে কি, যেমন পটেটো জাতীয়, কর্ন, এইগুলা বেশি খেলে এইগুলো কোলন ক্যান্সারের রিস্ক বেড়ে যেতে পারে।
তারপর দেখা গেছে যারা স্মোক করে, স্মোক সাধারণত জেনারেলি সবকিছুর জন্য খারাপ। আপনি পা থেকে মাথা পর্যন্ত যেখানেই যান, স্মোক প্রত্যেকটা জিনিসের জন্য ক্ষতি করে। তো সেটা আপনার হার্ট ডিজিজ বলেন, ক্যান্সার বলেন, স্ট্রোক বলেন, প্রত্যেক কিছুতে, লাং ক্যান্সার। তো এবং এই কোলন ক্যান্সারের জন্য স্মোকিংও একটা বিরাট ভূমিকা পালন করে। আর যারা অ্যালকোহল মনে করেন বিয়ার বা ওয়াইন যারা এগুলা কনসামশন করে, এদেরও এটা একটা রিস্ক ফ্যাক্টর কোলন ক্যান্সার হওয়ার জন্য। তারপরে আপনার আরেকটা বিরাট জিনিস হচ্ছে যেটা হচ্ছে বংশগত। যদি আপনার জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মনে করেন আমার বাবা মারা হয়েছে বা আমার ক্লোজ ফার্স্ট রিলেটিভ কারো হয়েছে, তাহলে আমারও ওইটা হওয়ার সম্ভাবনা থাকে। তারপর দুইটা বিশেষ কন্ডিশন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে লিঞ্চ সিনড্রোম আর একটা হচ্ছে অ্যাডিনোমাটাস পলিপোসিস। এই এগুলো হচ্ছে হেরিডিটারি ডিজিজ, মানে এগুলো বংশ থেকে বংশক্রমে যায়। এইগুলো সাধারণত আর্লি বয়সে প্রকাশ পেয়ে থাকে। তো এটা যদি কারো থাকে তাহলে সেটা উচিত হবে এরা খুব আর্লি, ইভেন 5-10 বছর বয়স থেকে, 10-15 বছর বয়স থেকে জিআই ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়া এবং এটাকে নিয়ে জানা বা টেস্ট করা কারো এটা আছে কিনা। তারপরে এখন এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমরা কি করতে পারি? আমাদের যেটা দরকার ইয়ংদের জন্য, বিশেষ করে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং বলতে হবে যে আমি কোন রিস্ক নিয়ে আমি চিন্তিত, আমি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাই। তো সাধারণত সিম্পল আমরা প্রথমে কিছু টেস্ট করি, যেটা হচ্ছে ফিকাল লোকাল টেস্ট। এটা স্টুল টেস্ট। স্টুল টেস্টের মধ্যে আমরা দেখি ওখানে আপনার কোনো রক্ত যাচ্ছে কিনা। ওটা মাইক্রোস্কোপিক টেস্ট, এটা সাধারণত চোখে দেখা যায় না। আর চোখে যদি দেখা যায় তো ভালো, সেটা একটা ভেরি রিস্ক ফ্যাক্টর। এটা এবং সাথে সাথে আপনি ডাক্তারকে জানাবেন যে আমার পায়খানার সাথে ব্লাড যাচ্ছে বা আমি এটা কেন হচ্ছে আমি জানতে চাই। তখন সেটা অবশ্যই কোলোনোস্কোপি করে দেখতে হবে যে এটা ওখানে কোনো পলিপস আছে কিনা। তো পলিপসটা হচ্ছে একটা ছোট একটা অংশ, এটা আমাদের শরীরেই ওই জিআই ট্র্যাকে হয়ে থাকে। সাধারণত পলিপসগুলা বয়সের সাথে সাথে যে কারো হইতে পারে। তো এইটা ছোট থাকলে সাধারণত সেটা রিস্ক থাকে অনেক কম। আমরা যখন কোলোনোস্কোপি করি জিআই ডাক্তাররা, সাধারণত ওরা দেখে পলিপস ওখানে আসে কিনা। পলিপস থাকলে পলিপসগুলো নিয়ে নেয় ওইখান থেকে কোলোনোস্কোপির মাধ্যমে। তারপর এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা কি এখানে কোনো ডিসপ্লেসিয়া বা কোনো ক্যান্সারাস রিস্ক আছে কিনা। ক্যান্সার রিস্ক থাকলে দে উইল ডু ফার্দার টেস্ট। আর যদি ক্যান্সার রিস্ক না থাকে তাহলে তো ভালোই, এটা আপনার জন্য ভালো, প্লাস আপনার যারা আত্মীয় স্বজন তাদের জন্য ভালো যে ইউ আর সেফ। ওইখানে ওইটা যে কারণে ব্লিডিং হয়ে থাকুক ওইটা কোনো ক্যান্সারের জন্য হয়নি। তো কিছু কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আপনার কোলন রিস্ক ক্যান্সারকে হেল্প করতে পারেন। সাপ্লিমেন্টের মধ্যে হচ্ছে কি মাল্টিভিটামিন। দেখা গেছে যারা নিয়মিত মাল্টিভিটামিন খায় তাদের কোলন ক্যান্সার রিস্ক একটু কম। যারা B12 B6 ভিটামিন B6 খায় তাদেরও রিস্ক একটু কম হতে পারে। যারা স্ট্রিন নেয় নিয়মিত, বিশেষ করে যারা 50 and above, তাদেরও কোলন ক্যান্সারের রিস্ক কমে যেতে পারে। আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা অনেক সময় মেটফরমিন দিয়ে থাকি মোস্ট অফ দ্য ডায়াবেটিক পেশেন্টকে। যদি ওদের তো মেটফরমিনও দেখা গেছে এটাও কোলন ক্যান্সার রিস্ক একটু কমাই দিতে পারে। তো এটা হচ্ছে এই জিনিসগুলা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তারপরে কোলন ক্যান্সারের জন্য আমরা অনেক সময় করি কি যে কোলোনোস্কোপি যে জিনিসটা করা হয় এটা একটু আনকমফোর্টেবল। এটা হচ্ছে কি আমাদের রেকটামে দিয়ে আমরা একটা টিউবের মতো ক্যামেরা, ওটা দিয়ে আমরা চেক করে দেখি যে ওখানে কোনো ক্যান্সারাস কোনো কিছু আছে কিনা। তো আমাদের বাঙালিদের মধ্যে অনেকে আমরা লজ্জা পেয়ে থাকি, আমরা লজ্জার জন্য জিনিসটা করতে চাই না, কিন্তু জিনিসটা করা অত্যন্ত দরকারি। কোলোনোস্কোপি জিনিসটা এটা কোনো হার্ড বিষয় না, এটা কোনো মানুষের টেস্টটা কিন্তু অনেক কোনো কষ্টের কিছু না, এটা জাস্ট ডিসকমফোর্ট। ওরা যখন করে ওরা আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়ে দেবে, অ্যানেস্থেসিয়া দিলে তারপর যখন টেস্টটা করাবে তখন আপনি টেরই পাবেন না যে আপনার কি হচ্ছে না হচ্ছে। তো ওই জিনিসটা সবাই আমাদের মনে রাখা উচিত এবং ডাক্তারকে বলা উচিত এবং টেস্ট ঠিকমতো প্রপারলি করা দরকার।
থ্যাংক ইউ ডক্টর এনামুল হক সবুর। আপনার কাছে আমরা ফিরে আসবো একটা বিষয় জানার জন্য, যে করোনা টেস্টের বলা হচ্ছে যে 2টো শট লাগবে, এই বিষয়টি জানার চেষ্টা করব এবং আসবো শেখ সেলিমের কাছে। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার কথা বলবো বাস ভাড়া নিয়ে। যে বাসের কালকে থেকে ভাড়া শুরু হচ্ছে, জনাব ফজলুর রহমান কথা বলবেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরই ফিরবো, আমাদের সাথেই থাকুন। জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষ আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বাংলা মুক্ত প্রাণে, বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। For the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। এখন আমরা আলোচনা করব, কালকে থেকে শুরু হচ্ছে বাসের ফেয়ার দিতে হবে। এতদিন বাসের ফেয়ার দিতে হয়নি, বাসের ফেয়ার দিতে হবে। এই বাসের ফেয়ার কিভাবে দেবেন, যদি ফেয়ার না থাকে কি করবেন, এই বিষয়টি আমরা আলোচনা করব জনাব মোহাম্মদ ফজলুর রহমান ওনার কাছে, যিনি দীর্ঘদিন অনেক পুরনো বাস পরিচালক হিসেবে নিউ ইয়র্ক সিটি বাসে কাজ করেছেন। জনাব ফজলুর রহমান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে চাই যে কালকে থেকে যে শুরু হবে, এটা কিভাবে শুরু হবে? কালকে থেকে যে শুরু হবে, সেই প্রথমত আগে যে পিছনের ডোর দিয়ে প্যাসেঞ্জার ঢোকার কথা ছিল, ওইটা টোটালি বন্ধ করা হবে। আর মিডলে যে এই পার্টিশনটা ছিল, এই পলিথিন দিয়ে যে পার্টিশনটা তোলা হবে। এখন সবই লোক ঢুকবে প্রথম সামনের দরজা দিয়ে, ওইখানে পে করতে হবে। কালকে থেকে শুরু হবে এটা। সো এইটাতে আপনার যারা প্যাসেঞ্জার, তাদের সবাইকে কি ভাড়া আগের মতো সেম ভাড়া, না ভাড়া কোনো ডিফারেন্স আছে ভাড়ার মধ্যে আপনার? না, ভাড়াটা সেমই থাকবে। যেটা আছে এইটি সবাই পে করবে। এবং আপনি জানেন যে বাসের মধ্যে অনেক সময় ভিড় হয়, এই ভিড় এবং করোনার ব্যাপারে সবার
ইনস্ট্রাকশন আছে যে 6 ফিট দূরত্ব মেনটেন করা, এটা কিভাবে হবে? এটা বাসের সম্ভবত এটা 6 ফিট দূর করা হবে না। বাসের মধ্যে বর্তমানে তারা দুইটা সিটে 3টা সিটের মধ্যে মধ্যের সিটটা খালি রাখবে, মধ্যে সিটটা খালি রাখবে। এটাতে এই মার্ক করা থাকবে, এক্স দিয়ে মার্ক করা থাকবে এটি। কিন্তু দাঁড়ানোর ব্যাপারে 2-3 ফিট এতটুকু হবে। 6 ফিট অসম্ভব ব্যাপার বাসের ভিতরে। যারা বাসে উঠবেন যদি ভিড় দেখেন তাহলে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? বিঙে পুরোনো ড্রাইভার হিসেবে আপনি কি মনে করেন, কি পরামর্শ আপনার তাদের প্রতি? এইটা ডিপেন্ড করবে ড্রাইভারের উপরে। ড্রাইভার যদি চায় 10-20 জন নিয়ে চালাইতো, এই ড্রাইভারের ডিপেন্ড, বাকি মানুষকে এই ফ্ল্যাগ করে চলে যেতে পারেন যে কোনো স্টাফে। টোটালি এটা ড্রাইভারের উপরে থাকবে এই সিচুয়েশনটা, কয়জন মানুষ সে নিবে বা কয়টা তার বাস ফুলফিল, হোয়াট এভার হি ফিল ইট, ইফ ইউ ফিল ফুল হি ক্যান ফ্ল্যাগ ডাউন অল দোজ স্টাফ। আরেকটা বিষয় আছে যে আমরা তো বাসে চড়ি, বাসে পয়সা দিয়ে ঢুকতে হয়, কিন্তু কারো যদি যেমন একজন ঢুকলেন তার বাসের পয়সা নেই তার পকেটে, বা পয়সা হারিয়ে গিয়েছে, অথবা টাকা তার যে কার্ড ছিল কার্ড আপনার এক্সপায়ার করে ফেলছে, তখন কি হবে তার? অ্যাকচুয়ালি তার ভাই এটার আইন আছে অনেক বেশি। আপনি চাইলে একটা যদি সে যদি কোর্টিয়াসলি আপনার কাছে বলে যে আমার এই প্রবলেম হয়েছে, উচিত হইলো ড্রাইভারের যে ওকে গো হেড। বাট কিছু কিছু ড্রাইভার আছে ডিপেন্ড করে ব্যক্তির উপরে, ব্যক্তি ড্রাইভারের উপরে অনেক কিছু আইন আছে, আপনি তারা অ্যারেস্ট করাইতে পারবেন। কিন্তু এত কিছুতে আপনি যদি একটা এই 2 টাকার ভাড়ার জন্য যদি একজনকে অ্যারেস্ট করানি লাগেন, তা তো সারাদিন চলে যাবে, বাসের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বাসের অফিস থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি কেউ ভাড়া না দেয়, এটা তো তোমার বাবার পয়সা না, কেউ পয়সা না, যদি কেউ ভাড়া না দেয় লেট দেম গো। এটা নিয়ে আপনি বিগ ডিল করার জন্য বলেন ওরা। কিন্তু আইন খেললে অনেক কিছু, মনে করেন একটা এক্সাম্পল দিই আপনাদের। একজন উঠিয়ে সে আপনার সাথে রাগ করি আপনার সাথে বলতেছে না আমি ভাড়া দেবো না, আপনি চাইলে হ্যারাসমেন্ট করতে পারবেন। এখন যদি আপনি অফিসে কল দেন, সাথে সাথে ওরা ফোন ধরবে, ধরিয়ে বলেন যে বাসে ভাড়া একজন দিতেছে না, বলছে তোমার পয়সা নেই, তুমি এত চিন্তা করো কেন, লেট দেম গো। আপনি রাগ করলেন, তার সাথে ঝগড়া করলেন, আর আপনি অফিসে কল দিলেন, আপনি অফিস থেকে কোনো হেল্প পাইলেন না। এই জন্য কোনো ড্রাইভারে বাসের ভাড়ার জন্য কোনো সময় মানুষকে চার্জ করা উচিত না, আর এটা এই মতে না। কারণ বাসের ভাড়া অনেক সিস্টেমে বাইর হয়ে চলে আসে। মনে করে দেখেন, আপনারা চিন্তা করে আপনি যে ফোনের বিলটা দেন, ফোনের বিলের মধ্যে আপনার এমটিএ সারচার্জ আছে 5% লাগাই, ইলেকট্রিকের বিলে আছে এমটিএ সারচার্জ 5% লাগানো। যেই মানুষটার প্রত্যেকটা মানুষের ইলেকট্রিক বিল আছে, প্রত্যেকটা মানুষের ফোন আছে, অলরেডি সে বাসে চড়ুক না চড়ুক আপনার পয়সা দিয়ে যাইতেছে। এই জায়গায় একজন মানুষের জন্য ভাড়ার জন্য আপনি ঝগড়া লাগাইয়া পুলিশ আনবেন, এটা করবেন সেটা করবেন, সবার সার্ভিসে ডিস্টার্ব হবে। বেটার অফ আপনি কোনো কিছু না বলেন গো সিট ডাউন। যদি কোনো বাস ড্রাইভার কারোর সাথে মিসবিহেভ করে, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়? একজন প্যাসেঞ্জার কি করতে পারে? আপনার প্যাসেঞ্জার কমপ্লেন করতে পারে, প্যাসেঞ্জার কমপ্লেন করতে পারে। তার বেজ নাম্বার নিয়ে প্যাসেঞ্জার এমটিএন নাম্বার আছে, এমটিএন নাম্বারে কল দিতে পারবে। এখন আরো ইজিয়ার করছে, এই 311 কল দিলে আপনি কমপ্লেন দিতে পারবেন। আগে আমরা যে সময় প্রথমে ঢুকছিলাম সেই সময় আর বর্তমান সময় অনেক তফাৎ। আমরা আগে রাজার হালতে কাজ করছি বাসে, আমরাই নিজে বস, কিন্তু এখন সবকিছু আন্ডার ক্যামেরার ভিতরে সবকিছু হইতেছে। আপনি কি করতেছেন সবকিছু রেকর্ড হইতেছে, প্যাসেঞ্জারে কি করতেছে সবকিছু রেকর্ড হইতেছে। ওকে, সো আপনি যাই করেন প্রত্যেক বিষয়ে আপনি অ্যাকাউন্টেবল এবং প্রত্যেক কিছু রেকর্ড করা আছে, রাইট? জি, এখন এভরিথিং ইজ আন্ডার রেকর্ড। থ্যাংক ইউ সো মাচ জনাব ফজলুর রহমান। আমরা আশা করি আমাদের বাংলাদেশে যারা আছেন, যারা বাস চড়বেন, কালকে থেকে তারা প্রিপারেশন নিয়ে বের হবেন যাতে বাসের ভাড়া দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। জনাব শেখ সেলিম আবার আপনার জি শেখ সেলিম আপনার কাছে আবার যাচ্ছি যে ইমিগ্রেশন নিয়ে। আপনি জানেন যে ইমিগ্রেশন অনেকগুলো চেঞ্জ আসছে,
বিশেষ করে পলিটিক্যাল অ্যাসাইলাম এবং ওয়ার্ক পারমিটের ব্যাপারে কি ধরনের পরিবর্তন আসছে? ওয়ার্ক পারমিট যেমন আমি বলি আপনাদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি আজকাল তো 6 মাস ধরেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করার 6 মাস পরেই এলিজিবল হয় ওয়ার্ক পারমিটের জন্য, এইটা এক্সটেন্ড করে 1 ইয়ার করা হচ্ছে। এবং যদি অনেক ক্ষেত্রে অনেক লোক আছে যারা এখনো আছে, যদি কেউ কোনো ক্রাইমে কনভিক্টেড হয় তাদের ওয়ার্ক পারমিট তারা পায়, কিন্তু এটা চেঞ্জ আসছে যে কেউ যদি কোনো ধরনের ফেলনি ক্রাইমে কনভিক্টেড হয় তারা আর ওয়ার্ক পারমিট পাবে না আমেরিকায়। এবং যদি কোনো ফরেন কান্ট্রি তো এই ধরনের সিরিয়াস ক্রাইমে কনভিকশন হয় বা চলে তাও পাবে না। তারপরে আবার বলা হচ্ছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন চলছে, এই প্রসেসিং চলছে, কেউ যদি ইন্টারভিউতে নিজে ডিলে কজিং করে যায় বা ইমিগ্রেশন কোর্টে, তাহলেও তার ওয়ার্ক পারমিট বন্ধ করা হবে। এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি ডিনাইড হয়ে যায় তাহলে ওয়ার্ক পারমিট ইনএলিজিবল করা হবে সার্টেন সার্কামস্টান্সেস। একটা জিনিস ইনট্যাক্ট রাখা হয়েছে, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম অফিসে ইন্টারভিউ হইলো, ইমিগ্রেশন কোর্টে গেলে তার এই 150 দিন, উইচ ইজ নাও গোয়িং টু বি 365 ডেজ, যদি এই নতুন রেগুলেশন আসে তো ওইটা কন্টিনিউ করবে, ইমিগ্রেশন কোর্ট পর্যন্ত কন্টিনিউ করবে। ডিনাই হলে যদি অ্যাপিল করে তাহলে ওয়ার্ক পারমিট কন্টিনিউ করবে। কিন্তু ফেডারেল কোর্টে গেলে আর এই ওয়ার্ক পারমিট আগে যেটা ছিল সার্কিট কোর্টে গেলেও এইটা কন্টিনিউ করতে, এখন আর সেটা করবে না। আনটিল যে সার্কিট কোর্ট থেকে কেসটা ব্যাক করে যদি আসে তখন কন্টিনিউ করবে। তারপরে 2 বছরের মানে এক্সটেনশন দেওয়া হইতো, এখন তাই দেওয়া হবে। এবং আর একটা চেঞ্জ আসছে যে অ্যাসাইলামের ক্ষেত্রে প্রতি বছরই বায়োমেট্রিক্স দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ারেন্সের জন্য। এবং এর ক্ষেত্রে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের জন্য কোনো ফি ছিল না এক্সটেনশন ছাড়া, এখন প্রতিবারই এক্সটেনশনের জন্য ওই বায়োমেট্রিক $85 ফি দিতে হবে। তো এবং অ্যাসাইলামের আরো রুলস রেগুলেশন, স্ট্যান্ডার্ড, ইন্টারভিউ প্রসিজার্স, এগুলা বেশ খানিকটা চেঞ্জ আসছে বিভিন্ন ওয়েতে। কিন্তু বর্তমানে যেটা আছে সেটা থাকবে না। ইমিগ্রেশন অফিসারদের বিভিন্ন ধরনের অথরিটি দেওয়া হচ্ছে যে সেই চেঞ্জগুলো এখনো এটা পেন্ডিং, এই রেগুলেশন রিভিউতে আছে, এটা এখনো ফাইনালাইজড হয় নাই। বাট এটা যদি ফাইনাল হয়ে যায় তাই চেঞ্জগুলো ইমপ্লিমেন্টেড করা হবে। এবং বলা আছে যে যেটা অবশ্য আগেই করা আছে, যারা বর্ডারে বিভিন্ন জায়গায় অ্যাসাইলাম সিক করতো তাদের অ্যাসাইলাম প্রি স্ক্রিনিং এ যদি তাদের এনটিএ ইস্যু না হয় বা তাদের ক্রেডিবল ফেয়ার ফাইন না করে, তাহলে ইমিডিয়েটলি এক্সপেডাইটেড রিমুভাল বা এক্সপেডাইটেড ডিপোর্টেশনের ব্যবস্থা আসতেছে। এইটা যদিও আগে থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন ছিল না, এইটা হয়তো ইমপ্লিমেন্টেড হইতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে, কোনো চেঞ্জই ইমিগ্রান্টদের ফেভারেবল না, মেনলি এগেনস্ট দেয়ার ইমিগ্রান্টদের স্বার্থবিরোধী চেঞ্জই আসছে বিভিন্নভাবে। তাছাড়া আপনারা জানেন যে পাবলিক চার্জ ইন্টারপ্রিটেশন সেটা কোর্টে আপাতত স্থগিত করে রাখছে। সেটা যদি কোর্ট ছেড়ে দেয় কোনো কারণে বা এইটা ফেরত আসে সুপ্রিম কোর্টে, আমার মনে হয় এটা সুপ্রিম কোর্ট পর্যন্তই যাবে। যদি এইটা বলবৎ রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, যেমন দেশের তে লোক আসার ব্যাপারে আরো জটিল হয়ে দাঁড়াবে। তার প্রতিজনেরই অ্যাপ্রুভ ইন্স্যুরেন্স নিতে হবে ইন অ্যাডভান্স এই আমেরিকা থেকে যেতে ঢুকার আগে। সেশন ইজ গোয়িং টু বি এ বিগ হ্যাসল এই সমস্ত ইস্যুর জন্য। আর ধরেন যারা এখন আছে যে আমেরিকায় যে কোনো জায়গা মোস্ট অফ দ্য স্টেটে আছে যে ইমার্জেন্সি এর যদি ইমার্জেন্সি কারণে হসপিটালে যায় বা মেডিকেড নেয়, ফরেনারও মেডিকেটের এলিজিবল ইমার্জেন্সি কারণে গেলে। যারা ভিজিটর্স এগুলা আগে মিনস টেস্টেড পাবলিক চার্জ হিসেবে ধরা হইতো না, বর্তমানে এইটাই নতুন রেগুলেশনের আন্ডারে এগুলো ধরা হতে পারে। সেক্ষেত্রে অনেকের বিরুদ্ধে রিমুভাল প্রসিডিং শুরু হতে পারে। আর যারা স্পন্সর দিছে তাদের কাছ থেকে এই টাকাটা আদায় করার চিন্তা ভাবনাও করা হচ্ছে, যা 96 এর আইনে যদিও আছে কিন্তু সেটা কোনোদিন বলবৎ করা হয়নি।
কিন্তু এইটা বলবৎ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের খুঁটিনাটি চেঞ্জ আছে, যেটা আইনে আছে বলবৎ করা হয় না, সেটা এই অ্যাডমিনিস্ট্রেশন বলবৎ করার পদক্ষেপের চিন্তা ভাবনা নিচ্ছে। তো এই ধরনের ভ্যারিয়াস জিনিস মানে ইমিগ্রেশন বেনিফিট কার্টেল করে রেস্ট্রিকশনটা এক্সটেন্ডেড করার, বর্ধিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। থ্যাংক ইউ শেখ সেলিম। শেখ সেলিম, আপনাকে সংক্ষিপ্ত একটা জিনিস জানতে চাই যে আপনি যেটা বলেছেন যে এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সব সময়। সো যদি কেউ কোনো ধরনের ক্রাইম বা কোনো ধরনের অ্যারেস্টের মুখোমুখি হয়, তাহলে এই ফিঙ্গারপ্রিন্টে তো ব্যাপারটা ধরা পড়ে যাবে, তখন কি হবে? ধরা পড়ে গেলে সেটা আপনার এগেইনস্টে তারা ইউজ করতে পারে যে ওকে, তোমার এই কনভিকশন হয়েছে বা তোমার চার্জেস পেন্ডিং আছে, এটার ডিসপোজিশন আনো। এখন ডিসপোজিশনে যদি দেখা যায় দেয়ার ইজ এ কনভিকশন, দেন দে ক্যান ইউজ ইট অ্যান্ড ডিসপ্লে ইন এক্সারসাইজ দেয়ার ডিসক্রিশন, দে ক্যান ডিনাই দ্য বেনিফিট। দ্যাটস এ প্রবলেম, রাইট? সো আমার মনে হয় যে যারা কনভিক্টেড হয়েছে, কি চার্জ ছিল সেইগুলোর উপরে, সেগুলো নিয়ে যেমন ধরেন কারোর যদি ইন্টারভিউ থাকে, সেগুলো নিয়ে তারা প্রশ্ন করতে পারে সেখানে। সো আমার মনে হয় যে যারা অ্যাপ্লিকেন্ট হবেন তাদের উচিত হবে যে কোনো ধরনের মানে পুলিশ অ্যারেস্ট অথবা পুলিশের সাথে ইনভলভ কোনো ধরনের ক্রাইম, এটা থেকে অ্যাভয়েড করে চলা, মানে অ্যাজ লং অ্যাজ দেয়ার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। আইনের সাথে মানে কন্ট্রাক্ট বা সংঘর্ষে না যাই বেটার। কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের প্রতারণামূলক কার্য, ক্রাইম থেকে, অপরাধ থেকে দূরে সরে থাকাটাই বাঞ্ছনীয়। থ্যাংক ইউ জনাব শেখ সেলিম। আমরা যাচ্ছি ডক্টর এনামুল হক সবুর আপনার কাছে। আগে যারা আপনাকে প্রশ্ন করেছিলাম যে করোনা ভাইরাসের যে প্রতিষেধক বা ঔষধ, এটা বলা হচ্ছে যে শট দিলেও দুটো শট, এক শট এনাফ হবে না, দুটো শট দিতে হবে। আপনি কি মনে করেন বিং এ ডক্টর? আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। জি, এটা আসলে নতুন কিছু না আমাদের। আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য ভ্যাকসিন কিন্তু মোর দেন ওয়ান শট। যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন 3টা শট দিতে হয় মিনিমাম। তারপরে টিটানাস বাচ্চাকালে দিলে 5টা শট দিতে হয়। এমএমআর 2টা শট মিনিমাম। ব্যারিসেলা 2টা শট মিনিমাম। তারপর বয়স্কদের জন্য জোস্টার ভ্যাকসিন যেটা, সেটাও 2টা শট। তো এইটাও 2টা শট, হয়তো এটা নতুন কিছুই না। তো 2টা শটে যদি কাজ করে তো ভালোই। এখন এটা টোটালি নিউ ভ্যাকসিন, আসলে কতটুকু কাজ করে সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা আশা করতেছি এটা হয়তো কাজ করবে, এবং 2টা শট নেওয়াটা আসলে আমাদের বাঙালিদের জন্য মনে হয় না তত প্রবলেমেটিক হবে। বিশেষ করে সবাই আতঙ্কে আছে, সবাই চাচ্ছে ভ্যাকসিন নিতে। যেটা সমস্যা হবে এটা হচ্ছে ইয়ংদের জন্য। বিশেষ করে ইয়ংরা তো সাধারণত একটু গাফিলতিতে থাকে, তারা পে অ্যাটেনশন করে না। তারা একটা দিয়ে হয়তো বা দ্বিতীয়টা না দিলে ওদের ফুললি প্রটেক্টেড হবে না, ফুললি ইমিউনাইজড হবে না। তো যদি 2টাতেই কাজ হয়, আমার মনে হয় সেটাতে গড়িমসি না করে নিয়ে নেওয়া উচিত। এবং আমাদের সাংবাদিক শব্দ বলল 4টা কোম্পানি, আসলে 4টা আরো বেশ কয়েকজন করতেছে, কিন্তু 4টা ফ্রন্ট ইয়ের মধ্যে আছে আর কি। তাদের যে কোনো গুলা অ্যাকসেপ্ট হতে পারে, এবং কখন আসে তার ডিফিনিটিভ কোনো আমরা জানি না। বাট যখনই আসুক আমাদের সবার উচিত হবে ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্ট করে ওই ভ্যাকসিন নিয়ে নেওয়া। আচ্ছা, আমি শেষ করার আগে আবার করি, ওই যে আমাদের কোলন ক্যান্সার সম্বন্ধে আমি একটু কথা না বললে হয় না। জি, সংক্ষেপ হচ্ছে মেইনলি সিমটম কি আমাদের সেটা আমরা জানি না। সিমটমটা দেখতে হবে। সিমটম হচ্ছে নন স্পেসিফিক। অনেক সময় আমাদের রেকটাল ব্লিডিং হতে পারে। তো রেকটাল ব্লিডিং যদি হয় সেটা একটা ওয়ার্নিং সাইন। তো রেকটাল ব্লিডিং যদি না হয়, অনেকে আছে দেখবেন হয়তো শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে যাচ্ছে, এটা কারণ কি জানা দরকার। তখনই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, তখন ওরা ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করে দেখা যাবে এটা কি ক্যান্সারের জন্য হচ্ছে, নাকি আপনার খাওয়া দাওয়ার থেকে হচ্ছে, নাকি অন্য কোনো কারণ হচ্ছে, নাকি থাইরয়েড ডিজিজ থেকে হচ্ছে। তারপরে যদি আপনার ওই ফ্যামিলিগত যদি কারো থাকে, মনে করেন আপনি যে জানেন আপনার মার ছিল বা বাবার ছিল, তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে সেটা যে বলবেন, এবং স্ক্রিনিং করতে হবে। সাধারণত এমনি এখন স্ক্রিনিংটা করা হয় 50-র পরে, কিন্তু এখন এই যে ইয়ংদের যে ধরা পড়তেছে, তো ওইটা অনেকে বলতেছে কি আমরা 45 থেকে স্ক্রিনিংটা করলে ভালো হয়। তাহলে আমরা যারা 45 থেকে আসি তাদের এগিয়ে আসা উচিত, এবং এই স্ক্রিনিংটাতে টেস্টগুলা যাতে করা হয় সেটা উৎসাহিত করা দরকার সবাইকে।
তারপর খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা বললাম, এটা আসলে কিছু জিনিস, সিম্পল জিনিস আমরা যদি আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আমরা বেঁচে থাকতে পারি। তার মধ্যে হচ্ছে কি প্রসেস মিটটাকে একদম মিনিমাইজ করা বা না খাওয়া, মিটটা, রেড মিটটা কমানো, তারপরে ভেজিটেবল বেশি করে খাওয়া, ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়া, প্রপার ভাইটামিন খাওয়া নেওয়া, ভাইটামিন বি, ডি, তারপরে মাল্টিভাইটামিন, ভাইটামিন B6 এগুলা নেওয়া, তারপরে আপনার রেগুলার এক্সারসাইজ করা। অ্যালকোহল যারা খায় তাদের অ্যালকোহলটা না খাওয়াই, আমি সাধারণত বলি, সাধারণত একটা কথা বলে 3 আউন্স, ওই যে একটা রেড ওয়াইন স্বাস্থ্যের জন্য ভালো, এটা একটা মত প্রচলিত আছে, বাট ইউজুয়ালি আমি বলি কি, এটা আপনি ওই যে উপকারটা পাবেন সেটা যদি আপনি না খেয়ে অন্য কিছু করেন, এক্সারসাইজগুলো করেন, এর চেয়ে অনেক বেশি উপকার পাবেন। কারণ যারা সাধারণত ওই ওয়াইন খায় এরা 3 আউন্সের মধ্যে লিমিট থাকে না, এরা অনেক বেশি খায় এবং কনসিকুয়েন্টলি এদের লিভারের সমস্যা হতে পারে এবং ওই যে কোলন ক্যান্সার, স্টেজ এগুলো বেড়ে যেতে পারে। তো ওয়াইন থেকে বেঁচে থাকবেন। স্মোকিংটা ছাড়া যতটুকু চেষ্টা করেন পারেন। স্মোকিং এর জন্য হচ্ছে কি, আপনি মাইন্ডটাকে ডিটারমাইন না করলে আপনি কখনো ছাড়তে পারবেন না। আপনি মাইন্ডকে বলেন যে কি আমি আর খাবো না, যখন আপনার মাইন্ডকে স্ট্রং করেন দেন ইজ ইজি টু গেট রিড অফ স্মোকিং। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর এনামুল হক সবুর, থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। শেখ সেলিম, আপনার কাছে শেষ যাচ্ছি যে এখন যারা অ্যাপ্লিকেশন করে বসে আছেন, দেশেও যেতে পারছেন না, এখানে পড়ে আছেন, তাদের কি কোনো কোয়ারি করার বা কোনোভাবে মানে এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা, যে তাদের কি করা উচিত? মনে করেন যে একজন ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করেছেন, কোনো খবর নাই, একটা লেটার এসেছে যে তোমার অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি, এরপরে আর কোনো খবর নাই, এখন তাদের কি করা উচিত? যদি অ্যাপ্লাই করা হয় তাহলে দেখবেন যে তারা একটা রিসিট নোটিশ ইস্যু করে এবং রিসিট নোটিশে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে এবং টোল ফ্রি নাম্বার আছে, সেখানে কল দিয়ে ইনকোয়ারি করা যায়। এখন ইনকোয়ারি কতটুকু করলে ইফেক্টিভ হবে সেইটাই দেখার বিষয়। তারা ইনফরমেশন নেবে, তারপরে তারা একটা ইনকোয়ারি রেসপন্স করে মাঝে মধ্যে। দ্য প্রবলেম উইথ দ্য ইনফরমেশন লাইন আজকাল, যে একটা USCIS একটা ইনফরমেশন সেন্টার সেট আপ করেছে। যেমন ধরেন আপনার অ্যাপ্লিকেশন আছে টেক্সাস সেন্টারে অথবা শিকাগো সেন্টারে অথবা ভারমন্ট সার্ভিস সেন্টারে, এই ইনফরমেশন লাইনটা এক জায়গায়। এরা তখন ওই ফাইল নাম্বারটা নিয়ে ওই অফিসে একটা ইনকোয়ারি পাঠায়। এখন তারপর তারা সেটা রেসপন্ড করে। এটা যে কমপ্লিকেটেড বিউরোক্রাটিক প্রসেস, ইনডাইরেক্ট প্রসেস, দ্যাটস এ প্রবলেম। এবং এই জন্য সব কিছুর উত্তর পাওয়া যায় না। আর যেহেতু ওদের জনবল কম আজকাল, ইনকোয়ারি করে খুব একটা ফায়দা হয় না। তবে ইনকোয়ারি করা যায় এবং অনলাইনেও করা যায়, তারা উত্তর দিয়ে থাকে যে এই অবস্থা। তো সেটা সবাই করতে পারে এবং ওদের ফোন নাম্বারে ফোন করে আলাপ করতে পারে। আজকাল বোধহয় একটু স্লো লাইনে পাওয়া, তো তবুও সেই লাইন এখনো অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ শেখ সেলিম, আপনাকে অশেষ ধন্যবাদ। ডক্টর এনামুল হক সবুর, আপনাকে যে জাস্ট 1 মিনিট একটা প্রশ্ন করতে চাই, যে ফ্লু সিজন আসতেছে সামনে, এই বিষয়ে আপনি প্রবাসীদের কি পরামর্শ দেবেন? জাস্ট 1 মিনিট সময় আছে আমাদের। আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। ফ্লু ভ্যাকসিনটা নেওয়া আমি মনে করি অত্যন্ত জরুরি, কারণ ফ্লু ভ্যাকসিন, আপনি যদি ফ্লু হয় এর সাথে করোনা হয় তাহলে ইউ আর রিয়েলি ইন মেস। তো অ্যাজ সুন অ্যাজ ইউ গট দ্য কল পাবেন ডাক্তার থেকে যে আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবল, এসে ভ্যাকসিন নিয়ে নেন। ভ্যাকসিন অবশ্য আমাদের অফিসে এখনো আসে নাই, আমরা কল করেছিলাম GSK কে, বলছে কি ওরা সাম কাইন্ড অফ হোল্ডিং এর মধ্যে আছে। তো আমার মনে হয় কোনো ডাক্তারের, আমাদের এলাকাতে কোনো ডাক্তার এখনো পাইছে বলে আমার মনে হচ্ছে না, বাট আমরা আশা করতেছি সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ ডক্টর এনামুল হক সবুর, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। জনাব শেখ সেলিম, জনাব ফজলুর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জনাব নাজমুল হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।